তো আমার মনে হয় না সজলের এগেনস্টে খুব একটা কিছু করতে টরতে পারবে। আগে তো রাজনীতিটা জানতে হবে কিসের জন্য, মানে তারা তো আইন প্রণেতা হতে হবে তাদের লোকসভায় গিয়ে, সেই বোধটুকু আছে তো। এরা কি করেছে, প্রথম কথা সমাজের জন্য এরা কি করেছে? এতদিন ধরে তো অভিনয়ই করেছে, কিন্তু অভিনয়ের টাকাগুলোতে কি কোনো সামাজিক কাজকর্ম করেছে? মমতা ব্যানার্জি উন্নয়ন হওয়ার মতো প্রত্যেকে ঘরে ঘরে যেন ঢুকে যাচ্ছে। উন্নয়নটা কোথায় হয়েছে, কি ব্যাপার সেটা ও জানে তো, সেটা বলুক। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। শাসক দলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর প্রার্থী তালিকায় নাম না থাকায় অভিমানী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এবং এবার আবার তিনি বরানগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী এবং নেত্রী পাপিয়া অধিকারী। দিদি, আপনাকে স্বাগত। কিছুদিন আগে যখন লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছিল শাসক দল, তখন সেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না এবং তিনি অভিমান প্রকাশ করেছিলেন শাসক দলের প্রতি। হ্যাঁ, তো অভিমান, এরা কিসের জন্যে রাজনীতিতে এসছে জানি না। এরা কি আসলে মানব সেবা করতে এসেছে, নাকি মান অভিমান করে শুধু নিজের একটা পজিশন? তো গতবারও তো ওনাকে একটা পদ দেওয়া হয়েছিল, পদ না, ওনাকে ক্যান্ডিডেটরে ওনার নামটা রাখা হয়েছিল, তো সেখান থেকে উনি পারেননি। তা আরেকবার দেওয়া হচ্ছে, আরেকবার হেরোভূত করে দেওয়ার জন্য। তো তো আমার মনে হয় না সজলের এগেনস্টে খুব একটা কিছু করতে টরতে পারবে। আগে তো রাজনীতিটা জানতে হবে কিসের জন্য, মানে তারা তো আইন প্রণেতা হতে হবে তাদের লোকসভায় গিয়ে, সেই বোধটুকু আছে তো। মানে কি করতে শুধু রোজ রোজ এসে হাই অ্যান্ড বাই বললে তো হবে না, আরও অনেক কিছু জানতে হয়। এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স বারবার নষ্ট হচ্ছে, সেইটার জন্যে কোনো চেতনা আছে কি? সেটার জন্যে কি করলে সেই আমাদের রাজ্যের তথা সমস্ত ভারতবর্ষের ইকোলজিক্যাল ব্যালেন্সড করা যায়, সেই সব আরও অনেক কিছু। পেটে ভাত দিতে হবে, হাতে হাতে কাজ দিতে হবে, সেগুলোর জন্য কি করতে পারে সমাজে? এরা কি করেছে? প্রথম কথা সমাজের জন্য এরা কি করেছে? এতদিন ধরে তো অভিনয়ই করেছে, কিন্তু অভিনয়ের টাকাগুলোতে কি কোনো সামাজিক কাজকর্ম করেছে? ফাংশনে গিয়ে তো নোংরা কথা বলে, সেসব আমাদের কানে আসে, আমরা লজ্জায় বিব্রত হই। তো কি করেছে এরা? উনি সজল ঘোষকে ওনার বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী হিসেবে মানতে নারাজ একদম। না, সে হেভি কি লাইট, কে হেভি কে লাইট সেটা সময় প্রকাশ করবে। নারাজ আর ওর রাজি হওয়াতে কি যায় আসে? বলছে এতদিন যে জায়গাটায় তাপস রায় এলাকা বলে আমরা জানতাম, তিনি তো এখন বিজেপিতে গেছেন। বলছে তার দল পরিবর্তন কোনো প্রভাব ফেলবে না, ওটা তৃণমূলের গড়, তৃণমূলই জিতবে সেখানে। আচ্ছা, গড় ঝড়ে উড়ে যাবে, শুধু এইটুকুই জেনে রাখো। গড় অনেক গড়, শুধু ওইটা নয়, বড়নগর নয়, অনেক গড় এবার ঝড়ে উড়ে যাবে। বলছে আগের বার যখন 35,000-এর বেশি ভোটে জিততে দেখা গেছে তাপস রায়কে ওই এলাকা থেকে, উনি বলছেন এবার তার চেয়েও বেশি ভোটে ওখান থেকে উনি জিতে দেখাবেন। এবং ওর কথায় আমি এইসব প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন মনে করি না। কারণ কি করে জিতবে, মানে কি করেছে সে, মানে কিভাবে জিতবে, কোন প্রসঙ্গক্রমে এই কথাগুলো তার মাথায় এসেছে, কিভাবে জিতবে? সুতরাং সায়ন্তিকার এই সমস্ত বোকা কথায় আমার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। একটি সংবাদ মাধ্যমে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন, তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভোট চাওয়ার জন্য আপনি কি বলবেন, তখন উনি বলেছে ভোট চাওয়ার জন্য একটা কথাই যথেষ্ট, মমতা ব্যানার্জির উন্নয়ন। ও, মমতা ব্যানার্জি উন্নয়ন হওয়ার মতো প্রত্যেকে ঘরে ঘরে যেন ঢুকে যাচ্ছে। উন্নয়নটা কোথায় হয়েছে, কি ব্যাপার সেটা ও জানে তো, সেটা বলুক উন্নয়ন কীভাবে হয়েছে, এবং ও কি উন্নয়ন করতে চায়। তাহলে তো মমতা ব্যানার্জি হলেই তো হয়ে যেত। তার মানে সায়ন্তিকা বা যে কোনো মানুষই তাহলে ওরা কেউ নয়, সব ল্যাম্পপোস্ট, একটা পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। বুঝতে পারছি না তোমার প্রশ্নের কি জবাব দেবো ভাই, অন্য প্রসঙ্গ বলো। উনি বলছেন যে ওনারা ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নয়, উনি ওই শিক্ষা পাননি এবং অন্যান্য দলের কর্মী যারা আছে তারাও ওই শিক্ষা পায়নি যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করবে। ব্যক্তিগত আক্রমণ যে তৃণমূলের লোক বলছে, তো ব্যক্তিগত আক্রমণ তো তৃণমূলের লোক প্রথম শেখালেন আমাদের যে ব্যক্তিগত আক্রমণ কিভাবে করতে হয়, সেটা ভেঙিয়ে হোক বা কার্টুনে লাথি মেরে হোক, তাও প্রধানমন্ত্রীকে। ব্যক্তিগত আক্রমণ মানে এর মতো প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট আর কিছু হতে পারে না। ব্যক্তিগত আক্রমণ কাকে বলে সেটা শিখতে হবে সারা পৃথিবীর লোককে এই তৃণমূল পার্টির কাছ থেকে।
অন্যদিকে যদি আমরা একটু দেখি, মমতা ব্যানার্জি কিছুদিন আগে একটা প্রচারের মঞ্চ থেকে বলছিলেন, এর আগে আমরা দেখেছি দেবাংশু রেখাপাত্র সম্পর্কে যে পার্সোনাল ডিটেলস তার পোস্ট করে দিয়েছিল সেটা অন্যায়, এবং সেটাকে সমর্থন করে উনি বলছেন রেখাপাত্র সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন, তাহলে কেন বিজেপির হয়ে লড়ছেন? সরকারি সুযোগ সুবিধা পেলেই কি তৃণমূল হতে হবে? তার মানে তৃণমূল আজ অব্দি যা করছে জনসেবা করছে না, কোনো রকম সেবা নয়, ওই ভোটগুলোকে কিনতে হচ্ছে, এইগুলো জানে না, এগুলো বলতে হয় না, এগুলো জানে না প্রত্যেকে। মানে আমারও যদি সুবিধা থাকতো তাহলে আমি ওই কি বলে ওই স্বাস্থ্যসাথী কার্ড আমার লোকজনদের বলতাম যে ভাই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে এসো, কারণ তারপরে শুনলাম স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রকম কিছু হয় না। আমার কাজের মানুষরা তাদের স্বাস্থ্যসাথী কার্ড ওদের কিছু হয়নি, ও স্বাস্থ্যসাথী কার্ড শেষে আমাকেই টাকা দিতে হয়েছে ওদের চিকিৎসার জন্য। তো স্বাস্থ্যসাথী কার্ডে তো কিছু হয় না, মোস্টলি হয় না। এবং আয়ুষ্মান, আমার কাছে একটা আছে আয়ুষ্মান ভারত, সেটা করতে দিল না। স্বাস্থ্যসাথী কার্ড থাকুক, সেটা তো কাজ হয় না, বেশিরভাগ নার্সিংহোম বা হসপিটাল তো করতে চায় না স্বাস্থ্যসাথী কার্ডের কোনো সাহায্য। তাহলে আয়ুষ্মান ভারতের প্রকল্পে যোগ না দেওয়ার ভুল সিদ্ধান্তের কারণে প্রায় 5,60,00,000 মানুষ, কি বললাম, 5,60,00,000 মানুষ বঞ্চিত হয়েছে, 25,000 কোটি টাকার বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছে। 5,60,00,000 মানুষ, তারা পেতে পারতেন 25,000 কোটি টাকা। এই বরাদ্দটা ছিল আয়ুষ্মান ভারতে, এই বরাদ্দটা ছিল, সেই বরাদ্দ উনি নিতে দেননি, কারণ মোদি তাহলে একটা বিরাট কিছু হয়ে যাবে। মোদি তো বিরাট নন, উনি বিরাট, উনি ওই হাওয়া চটি পরে লাথি মারার কার্টুন করতে পারেন, উনি তো বিরাট। তার মানে আমাদের কজন মানুষ, 5,60,00,000 মানুষকে উনি বঞ্চিত করেছেন। এই 5,60,00,000 মানুষ এই লোকসভায় তাদের ছেড়ে দেবে? হোয়াট আ জোক! সেগুলো কি জানে? সায়ন্তিকা কি যে লড়তে এসছে জানে কি? সায়ন্তিকা বলছে যে উনি আগের বছর যখন হেরে গেছিলেন আগেরবার, তারপরে উনি গ্রাউন্ড লেভেলে থেকে লোকের জন্য কাজ করেছেন, কিন্তু তারপরেও টিকিট পাওয়ার জন্য এই অভিমান কেন? টিকিট ছাড়া, প্রার্থী ছাড়া কি কাজ করা যায়? কাজ করতো গ্রাউন্ড লেভেলে, পলিটিক্সটা শিখতে হবে তো গ্রাউন্ড লেভেলে। এই যে কথাগুলো যে আমি বলছি, আয়ুষ্মান ভারত শুধু নয়, সব কিছু, সব রকম প্রকল্প থেকে, যেহেতু মোদির কোনো প্রকল্প এখানে ইমপ্লিমেন্ট করতে দেবে না, কত কত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের বাংলায় বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনার ইতিহাসটা আগে জানুক, তারপর তো লড়াই করতে আসবে। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে যে যারা তরুণ প্রজন্মরা আসছে নতুন রাজনীতি, তাদের কি মানে মন্তব্য করবেন বা কি পরামর্শ দেবেন? ভাই, যারা তরুণ প্রজন্ম আসছে, একদম নো ভোট টু টিএমসি, এইটা শুধু জেনে রাখুন, নো ভোট টু টিএমসি, বিকজ টিএমসি এত অন্যায় কাজ করেছে, দুর্নীতির সেসব তো ভুলে যাও, দুর্নীতি তো ওদের প্রতিটি ওদের রক্ত প্রবাহে দুর্নীতি দৌড়চ্ছে। আমাদের রক্ত প্রবাহে যে রক্ত দৌড়ায় না, হ্যাঁ, নার্ভ দিয়ে, ওদের দুর্নীতি দৌড়চ্ছে। সুতরাং এই দুর্নীতির পাকালে না ঢুকে ওইখানে, তার থেকে মোদিজির অনেক বড় বড় প্রকল্প আছে, গো থ্রু দ্য স্কিমস অ্যান্ড ট্রাই টু নো হোয়াট আর দে, এবং স্টে উইথ বিজেপি, কারণ অনেক বেটার একটা ডিজিটাল, একটা বিকশিত উজ্জ্বল ভারতের জন্য এটা খুব দরকার। দেখো বঞ্চনা কে কে করেছে, তোমরা নতুন প্রজন্ম জেনে রাখো। প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনাতে যোগ দিতে অস্বীকার করে মমতা সরকার 4,260 কোটি টাকার বরাদ্দ থেকে বঞ্চিত হয় 2,80,00,000 বাঙালি কৃষকদের একেবারে শেষ করে দিয়েছে। তারা ফসলের দাম পায় না, কিন্তু ওপর থেকে, সেন্ট্রাল থেকে যখন এই টাকাগুলো আসে তখন সেগুলো নিতে দেয় না। তোমরা নতুন প্রজন্ম জেনে রাখো যে সেন্ট্রাল থেকে এত এত বরাদ্দ আসে কৃষকদের জন্য, শুধু কৃষকদের জন্য না, তোমাদের জন্য। সেগুলো যেহেতু আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের নাম হয়ে যাবে, সেই জন্য সেগুলো নিতে দেওয়া হয়নি। অনেক কিছু, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, কেন্দ্রের বরাদ্দ 15,500 কোটি টাকা থেকে বঞ্চিত হয় 2,70,00,000 কৃষক। আবার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় তৃণমূলের দুর্নীতির কারণে, আবাস যোজনায় তো টাকা এসেছে, দুর্নীতির কারণে কেন্দ্রের বরাদ্দ 4,209 কোটি টাকা থেকে বঞ্চিত হয় 11 লক্ষ পরিবারের 44 লক্ষ মানুষ। 11 লক্ষ পরিবারের 44 লক্ষ মানুষ তারা বঞ্চিত হয়েছে দুর্নীতির জন্য। তারা ওই টাকা নিজেদের পকেটে ভরেছে, তারপরে কি করেছে টাকাগুলো নিয়ে আমরা তো জানি না। সুতরাং এগুলো তো করে কোনো লাভ নেই, দেশ জুড়ে এই কাণ্ডটি চলছে। সো
আমি তরুণ প্রজন্মদের বলবো, যারা টিনেজার্স, তোমরা ইউ স্টে উইথ আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মোদির দাদা বলবে, কারণ তিনি বলেছেন না আমি এই প্রত্যেকটা পরিবারের আমি হচ্ছি বড় ভাই। তাহলে সেই মোদি দাদা এখন এসে আমাদের দাদাগিরি এইখানকার যা চলছে সেই দাদাগিরি খতম করুক এবং একটা সুস্থ সুন্দর ভারতবর্ষ। আর কি হবে, আমি বলছি সুন্দর সুস্থ ভারতবর্ষ তৈরি করার জন্যে এই যে এখানে 42টা ভোট আর 3টে ভোট অমুক এইখানে আশেপাশে জায়গায়, তাহলে 45টা ভোট নিয়ে এই আঞ্চলিক তৃণমূলের এই কটা ভোট নিয়ে কি হবে? তারা না হতে পারবে প্রধানমন্ত্রী তো হাস্যকর, একটা ঘোড়াতেও হাসবে, এই যে বলছে না প্রধানমন্ত্রীর দৌড়, এইসব গ্রামের মানুষদের ভুল বোঝাচ্ছে। 543টা সিট, আর সেখানে ওদের সিটের বরাদ্দ হচ্ছে মাত্র 45টা, প্রধানমন্ত্রীর দৌড় তো দূরের কথা। সুতরাং এইখানে ভোট দেওয়া মানে একদম আপনার ভোটটা নষ্ট করা। প্লিজ তোমরা যারা নতুন ভোটার, তোমরা এই ফাঁদে পা দিও না। আর একটা কথা, এই যে কালকে নর্থ বেঙ্গলে বার্নিশ গ্রামটায় যে সমস্ত, এটা কিন্তু ম্যানমেড, প্রাকৃতিক দুর্যোগটা প্রাকৃতিক, কিন্তু ম্যানমেড। এই যে আবাসের টাকাটা ওরা পেলো না, তারা আবেদন করেও আবাসের টাকাটা পেলো না, টিনের চাল, তারপরে বাঁশের খুঁটি খড়কুটের মতো উড়ে গেছে। তো এটা ম্যানমেড ডেথ। এই যে ডেথগুলো হয়েছে, প্রায় 11 জনের উপর মারা গেছে, 1000-এর উপর লোক আহত, তাদের হেলিকপ্টারে করে দেখতে গেল রাতারাতি, কিন্তু তাদের জন্য কি করেছেন আমাদের এখানকার রাজ্য সরকার? আমাদের মোদি দাদা কিন্তু ওইখান থেকে অমিত শাহজিকে বলে দিয়েছেন যে ইউ স্ট্যান্ড বিসাইড দেম। তাহলে নতুন ভোটারদের বলছি, সো তোমরা দেখো, বোঝো, হ্যাঁ, বোকার মতো 45টা সিট নিয়ে যারা প্রধানমন্ত্রীদের দৌড়ায় 543টা সিটের মধ্যে, এর থেকে হাস্যকর কথায় নেই, এতে ঘোড়াতেও হাসবে।